এই সিন্ডিকেটকে জন্যই কিন্তু আজকে রাজ্য আমাদের ঘুরে দাঁড়িয়েছে। এবার এরা মানে রেস্ট্রিক্টেড এরিয়া পার করে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা ক্ল্যারিফাই করতে চাই, আমাদের ভিডিওতেও রয়েছে। আমাদের বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে নতুন সরকারকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা তোমার স্করপিওনের মাইলেজ কেমন পাচ্ছ? তো আমি আমার গাড়ির যদি স্পেসিফিক মাইলেজ বলে থাকি, পার্টি পলিটিক্স সবাই অন্যদিকে, সবাইকে আমাদের কাজ করেই খেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে সকাল সকাল আমরা দুজন এভাবে বসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা জানোই যে আমাদের প্রত্যেকটা যখন লং ট্রিপ ভিডিও থাকে, তো সেই ভিডিওর একটা ডিটেল ইনফরমেশন আমরা ট্রিপ গাইড নিয়ে একটা ভিডিও বানাই। তো আজকে হচ্ছে সেই ভিডিওটা, কারণ আমরা রিসেন্টলি ঘুরে এসেছি নর্থ সিকিম থেকে, আর নর্থ সিকিমের যাবতীয় তথ্য সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো, তাই তো? আর আমাদের চ্যানেলে যে কটা ভিডিও এখনো পর্যন্ত এসেছে, প্রত্যেক কটা কমেন্ট বক্সে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছেন। ইভেন আমাকে ইনস্টাগ্রামেও কোশ্চেন করেছেন। অনেকেই জিজ্ঞাসা করেছেন, দাদা গাড়ির মাইলেজ কেমন পেলেন, কত লিটার ডিজেল লাগলো, কিভাবে পারমিট পেলেন, তারপর হচ্ছে বরফে চালাবো কিরকম, টায়ার কিভাবে, কোন টায়ার আপগ্রেড করেছেন, আর সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা আমরা একটা বানানোর চেষ্টা করছি। তো আশা করি যারা যারা আগামী দিন সিকিমে যাবেন, ভাববেন নট অনলি নর্থ সিকিম, সিকিমে যাবেন বা কোনো জায়গায় কোনো পাহাড়ি জায়গায় যাবেন, সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। আগেই বলে রাখি, আমাদের বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে নতুন সরকারকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আমরা চাইবো যে নারী সুরক্ষা থেকে শুরু করে, যেহেতু আমি ব্যবসার সাথে যুক্ত, শিল্প সমস্ত কিছু আসুক, যাতে আগামী আমাদের প্রজন্ম, সোহানের মতন যারা বাচ্চারা রয়েছে, তারা যেন আগামী দিন গিয়ে তাদের অন্য স্টেটে যেতে না হয়, সেইভাবেই আমাদের সোনার বাংলাটা গড়ে উঠুক। আমরা অনেক মানে আশা করছি যাতে নতুন সরকার এসে আবার আমাদের একটা যে আমাদের বাংলা যে এতটা পিছিয়ে পড়েছিল, তো সেখান থেকে অনেকটাই রিকভার হোক, চারিদিকে সমৃদ্ধি আসুক, এটাই আশা করবো। বাকি আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাজকর্ম করেই আমাদের জীবন যাপন করতে হবে। তো সেটাই, হোপ ফর দ্য বেস্ট। পার্টি পলিটিক্স সবাই অন্যদিকে, সবাইকে আমাদের কাজ করেই খেতে হবে। শুধু চাই এমন একটা সরকার যেখানে নির্ভীক থাকবে সবাই ভালোভাবে কাজ করতে পারবে। আর হ্যাঁ, আমাদের অন্য স্টেটের ডিজিটাল ক্রিয়েটার বা ক্রিয়েটারদের কাছ থেকে শুনতে হবে না যে তোমরা কোন স্টেটে রয়েছো। তো আশা করি এইবার আমরা ঘুরে দাঁড়াবো আর খুব ভালো সুশাসন পাবো। একদমই। তো ভিডিওটা শুরু করো। হ্যাঁ, ভিডিওটা এবার শুরু করা যাক। তো প্রথমে আসি, একদম ডায়েরি খাতা পেন নিয়ে বসে পড়েছি। সো আইটিনারিটা প্রথমে আগে বলে দিই যে আমাদের এবার নর্থ সিকিম ট্রিপের আইটিনারিটা কি ছিল। যদিও এখন লাচেন ক্লোজ আছে নর্থ সিকিমে, শুধু লাচুংটাই ওপেন আছে, কিন্তু লাচেন আর লাচুং দুটোই আমরা বলে দিচ্ছি, যাতে করে খুব শিগগিরই হয়তো লাচেন আবার ওপেন হবে, এটাই আশা রাখছি। তো সবাই যাতে সুন্দরভাবে লাচেন আর লাচুং দুটো সার্কিটই কমপ্লিট করতে পারে, খুব তাড়াতাড়ি খুলবে একদম। তো আমাদের ফার্স্ট ডে ছিল হচ্ছে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি, যার ডিস্টেন্স হচ্ছে 590 কিলোমিটার, এবং আমাদের 13 ঘন্টা সময় লেগেছিল পৌঁছাতে। ডে 2 ছিল আমাদের শিলিগুড়ি থেকে মঙ্গন, তার ডিস্টেন্স হচ্ছে 135 কিলোমিটার, আর যেটা আমাদের সময় লেগেছিল 6 ঘন্টা। শিলিগুড়ি থেকে যখন মাঙ্গান যাবেন, দুটো রাস্তা দেখান, একটা হচ্ছে গ্যাংটক হয়ে, আর একটা হচ্ছে সিংথাম থেকে বাঁদিকে যে রাস্তাটা ডিকচু হয়ে যাচ্ছে, ওই ডিকচু হয়ে। তো গ্যাংটক হয়ে গেলে রাস্তাটা মানে কি বলবো, অনেকটা ঘুরে যেতে হবে। আর যদি কেউ 4 হুইলার নিয়ে যায়, আমি বলবো তারা ডিকচু হয়ে যাক, কারণ ডিকচুর রাস্তাটা কিছু জায়গায় খারাপ, সম্পূর্ণ অংশটা খারাপ না। আর প্রতিনিয়ত যেহেতু কাজ চলছে, তো রাস্তা অনবরত ওইখানটা ভালো হতে থাকছে। তো আপনারা ডিকচু হয়ে যাবেন, কারণ ডিকচু হয়ে গেলে সময়ও কম, রাস্তার পরিমাণও কম। কারণ আমি দেখেছি সিংতাম থেকে যখন বাঁদিকে আপনি ঢুকবেন, সেটা মাত্র 40 কিলোমিটারের মধ্যে মঙ্গনে পৌঁছে যাবেন। কিন্তু ওই সেম রাস্তাটাই যদি আপনি সিংথাম থেকে সোজা গ্যাংটক হয়ে যেতে চান, তাহলে কিন্তু প্রায় 100 কিলোমিটার রাস্তা, প্লাস অনেক, গ্যাংটক মানেই হচ্ছে জ্যাম। তো আমি বলবো গ্যাংটকের জ্যামটাকে যদি এড়াতে চান, ডিকচুর রাস্তাটা ধরতে পারেন। শুধুমাত্র বৃষ্টির সময় যারা বাইক রাইড করে, কারণ আমাদের চ্যানেলে অনেক রয়েছে যারা বাইক নিয়েও যায়, তারা আমাদের চ্যানেল ডেলি ফলো করে, তাদেরকে বলবো বেশি বৃষ্টি হলে কিন্তু ডিকচুর রাস্তাটা নিয়ে বাইক নিয়ে যাবেন না। তার কারণ কিন্তু ডিকচুর রাস্তাটা প্রচন্ড স্লাশি, মানে বাইকের টায়ার আটকে যাওয়া বা সাইডে পড়ে যাওয়ার এরকম একটা কিন্তু সংশয় থাকে। তো বৃষ্টি বাদলের সময় আপনারা বাইকটা অ্যাভয়েড করবেন, 4 হুইলার নিয়ে সারা বছর যাওয়া যায়। এটা হয়ে গেল আমাদের ডে 2। আমাদের ডে
3 ছিল মাঙ্গান থেকে লাচুং, যার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার এবং আমাদের 4 ঘন্টার আশেপাশে সময় লেগেছিল। আর ডে 4 এ আমরা লাচুং এ স্টে করেছিলাম, কারণ লাচুং এ অনেক কিছু ঘোরার আছে। লাচুং এ আমরা প্রথমে সকাল সকাল উঠে গিয়েছিলাম মাউন্ট কাটাও, তারপরে গিয়েছিলাম জিরো পয়েন্ট পুরোটা যেতে পারিনি, প্রচন্ড স্নো পেয়েছি তার জন্য। আর ইয়ামথাং ভ্যালি, ওইগুলো ঘুরে আমরা ডে 4 এ আমরা লাচুং এ স্টে নিয়েছিলাম। ডে 5 এ আমরা গেছিলাম লাচুং থেকে লাচেন, যার ডিস্টেন্সও মোটামুটি 50 কিলোমিটার মতো, আর 3 ঘন্টা সময় লাগবে। ডে 6 এ আমরা লাচেনে স্টে করেছিলাম, কারণ সেদিন আমাদের গুরুদম্বার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বলো যেটা হয়নি। সেটা অনেকে আমাদের ব্লগ অলরেডি দেখে নিয়েছে, তারা জানতে পেরে গেছে। আমরা ট্রাই করেছিলাম, কিন্তু আমরা মাঝপথ থেকে আবার ঘুরে চলে এসেছিলাম। বাট ডে 7 এ হাল ছাড়িনি আমরা। ডে 7 এ আমরা গুরুদম্বার জয় করেছি। লাচেন থেকে আমরা গুরুদম্বার গিয়েছিলাম। লাচেন থেকে গুরুদম্বারে যেতে প্রায় 70 কিলোমিটার, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু পাহাড়ি রাস্তা। আর একটু ধীরে ধীরে যাওয়া যাবে বেশ। আর যদি তারপরে অনেক চেক পোস্ট আছে, সেখানে দাঁড়িয়ে থাকা, আর্মিদের পারমিশন নেওয়া, তো এতে অনেকটাই সময় যাতায়াত মিলিয়ে মোটামুটি 8 থেকে 8.5 ঘন্টা লাগবে, মানে গুরুদম্বার গিয়ে গুরুদম্বার ফেরা। যদি এর সাথে কালাপাত্থার অ্যাড করেন তাহলে কিন্তু আরো ঘন্টা দেড়েক সময় লাগবে, মোটামুটি 10 ঘন্টা আপ এন্ড ডাউন মিলিয়ে লাগবে গুরুদম্বার এবং কালাপাত্থারকে, যদি দুটো একই দিনে করে। সেটাই। আর তো এইটা ছিল আমাদের ডে 7। ডে 8 এ এবার আমাদের ফেরার পালা। আমরা লাচেন থেকে একেবারে গ্যাংটকে ফিরে এসেছিলাম, যেটা 130 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল 8 ঘন্টা। আর পুরোটাই পাহাড়ি রাস্তা, বেশ একটা হেক্টিক একটা জার্নি ছিল কিন্তু সেই দিনটা। ওই রাস্তা নিয়েও বলবো, কারণ রাস্তাটা বেশ সরু ছিল। কারণ ওই গ্যাংটক থেকে, মাঙ্গান থেকে আপ টু গ্যাংটক পর্যন্ত যে রাস্তাটা আমরা ধরেছিলাম, বেশিরভাগ গাড়িওয়ালারা ওই রাস্তাটা ধরেই নিয়ে আসে গ্যাংটক থেকে আসার সময়। ওই রাস্তায় 7 সিস্টার ওয়াটারফল থেকে শুরু করে কিছু ভিউ পয়েন্ট রয়েছে। তো ওই রাস্তাটা ভালো, কিন্তু ওই রাস্তাটা বেশ সরু, দুটো গাড়ি পাশাপাশি যেতে গেলে একটুখানি সমস্যা হচ্ছিল আমাদের। তারপরে তুমি লাস্টেরটা বলো। লাস্ট আমরা 9th, আমাদের যে ট্রিপের যে নবম দিন, যেটা 9th ডে, সেইখানে আমরা গ্যাংটক থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। সেটাও একটা অনেকটা লেন্দি জার্নি ছিল। প্রায় তুমি এখানে 700 লিখেছো, ওটা অ্যাকচুয়ালি 735 কিলোমিটার হবে। আচ্ছা, তো সেটা ছিল হচ্ছে 735 কিলোমিটার, আর আমাদের 17 ঘন্টা টাইম লেগেছিল। তো এই ক্ষেত্রে অনেকে রায়গঞ্জে স্টে করে পরের দিনও আসতে পারে। তো এই মোটামুটি আমরা ঘুরেছি। আমাদের 9 দিনের ট্রিপ ছিল নর্থ সিকিমে, যেখানে আমরা লাচুং লাচেন সবটাই কমপ্লিট করেছি। এবার এক এক করে আসি। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গেলে অনেকেই আমাদের বলেছে কত টাকা টোল লাগবে। আমার যেহেতু অ্যানুয়াল টোল পাস রয়েছে, তাই আমার মোটামুটি 9 খানা যেতে লেগেছে, 9 খানা আসতে লেগেছে। তো 18 খানা আমার ডেবিট হয়েছে 200 খানা থেকে। তো আপনারা যদি টাকার হিসাবে আসেন, অ্যাপ্রক্স 1000 টাকা ধরে নিন, 1000 টাকা ধরে রাখুন এক পিঠে, মানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 1000 টাকার মতো টোল লাগবে। ফেরাটাও মোটামুটি সেমই হবে। আর একটা বিশেষ কোশ্চেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে ফারাক্কার জ্যামটা অ্যাভয়েড করার জন্য কি করা যাবে। ফারাক্কার জ্যাম থেকে অ্যাভয়েড করার জন্য আমি যাওয়ার সময়, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়, ফারাক্কা ঢোকার ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার আগে বাঁদিকে একটা রাস্তা ধরেছিলাম, ক্যানেল রোড। ওটাকে এনটিপিসি হয়ে যেতে হয়। ওই রাস্তাটা ধরলে কিন্তু ফারাক্কায় যে জ্যামটা বর্তমানে পড়ছে, ওই জ্যামটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা যায়। সেখানে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আপনার সময় বেঁচে যায়। আর একটা ব্যাপার, বিশেষ একটা সবাইকে টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেখেন যে ফারাক্কা এপারে বা ওপারে যদি জ্যাম আছে, তাহলে চেষ্টা করবেন গাড়ি ওই ফুটে নিয়ে যাওয়া। ওই কারণ পুলিশরাই তখন বলবে ছোট গাড়িগুলোকে স্পেশালি ছেড়ে দিচ্ছে, কারণ লরির জ্যামে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। ছোট গাড়িগুলোকে তখন রং ফুটে নিয়ে গিয়ে আপনি ওই ফুটে চালিয়ে আপনারা সোজা যেতে থাকবেন, পুলিশ কোনো কিছু কথা বলবে না। পুলিশ ওই সময় ছোট গাড়িগুলোকে যেতে সাহায্য করে। আমি যখন ফিরছিলাম ফারাক্কার এপারে হোক বা ফারাক্কার ওপারে হোক, যখন দেখবেন রাস্তায় জ্যাম আছে, তখন কি করবেন, রাস্তার ঠিক রং ফুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ থাকলে পুলিশরাই সাহায্য করবে আপনাকে যেতে। তো এইভাবেই আমি যখন গ্যাংটক থেকে ফিরছিলাম, আমি দেখছিলাম ওই দিক থেকে যে গাড়িগুলো কলকাতার দিকে আসছিল, মানে ফারাক্কা ব্রিজ পার করে আসবে, প্রচন্ড জ্যাম। আমি কি করলাম, ওই ফুটে নিলাম,
সেই সময় একটা সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়েছিলেন, আমি ওনাকে বললাম, উনি বললো যে হ্যাঁ স্যার আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ছোট গাড়িদের অ্যালাউ করা হয়। প্লাস ওখানে বাসও যাচ্ছিল, হ্যাঁ বাস, লোকাল বাস, লোকাল অনেক প্রাইভেট গাড়ি, তারাও আর কি রংপুর দিয়ে এরকম চলে আসে। আরো একটা ব্যাপার, অনেকে আমাকে ক্রেডিট কার্ড নিয়ে বলেছে যে আমি ক্রেডিট কার্ড কোনটা ইউজ করি ডিজেল ভরানোর জন্য। আমি কিন্তু বরাবরই SBI এর যে অকটেন ক্রেডিট কার্ড রয়েছে ওইটাকে আমি ইউজ করি। তো ওইখানে আমি ভালো রিওয়ার্ড পয়েন্টও পাই, প্লাস আমার যেহেতু আমি ট্রাভেল বেশি করি সেক্ষেত্রে কিছুটা আমি ডিসকাউন্টও পাই। শিলিগুড়ি থেকে যেদিনকে মঙ্গনের দিকে পৌঁছাবেন সেই দিকে রাস্তা তো বলবো খুবই ভালো, সিংথাম পর্যন্ত রাস্তা খুবই ভালো। লাস্ট যে 40 কিলোমিটারের যে প্যাচটা থাকবে সিংথাম থেকে ডিকচু হয়ে যখন মঙ্গনের দিকে যাবেন, কিছু জায়গায় একটুখানি রিস্ক রয়েছে। আর যারা রোড ট্রিপ করে তারা অবশ্যই এই ধরনের রাস্তা, এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা পছন্দ করে। তো আশা করি কোনো অসুবিধা হবে না, একটু কাদা রয়েছে, আরামসে চলে যেতে পারবেন। তারপরে যে সময়, যদি একটা কথা আমি সবাইকে বলবো, নর্থ সিকিমে যেতে গেলে যদি আপনারা এই মার্চ বা এপ্রিল, ফেব্রুয়ারি টু এপ্রিল বাঁচেন তাহলে অবশ্যই সাথে কিন্তু স্নো চেন নিয়ে যাবেন। আমি 4x2 গাড়িগুলোর কথা বিশেষ করে বলছি, কারণ ওখানে কিন্তু প্রচন্ড স্নো পড়ে ওই সময়। যেহেতু আমাদের গাড়ি একদম নতুন কন্ডিশনে আছে, আমি নতুন টায়ার আপগ্রেড করেছি, টায়ারের ব্যাপারেও আমি বলছি। আর যেহেতু গাড়ি 4x4 ক্যাপাসিটি রয়েছে, প্লাস স্নোতে ড্রাইভ করারও আলাদা একটা মোড রয়েছে স্করপিও এনে, সেক্ষেত্রে আমাদের কোনো সেরকম সমস্যা হয়নি। কিন্তু যারা 4x2 নিয়ে যাবেন ফেব্রুয়ারি টু এপ্রিল, তারা কিন্তু অবশ্যই সাথে স্নো চেন নিয়ে যাবেন। তাছাড়া এপ্রিলের পর থেকে যে কোনো গাড়ি যে কোনো জায়গায় বরফ যেখানে কম পাবেন সেখানে আরামসে চলে যাবেন। কিন্তু বরফ থাকলে টায়ার স্কিড করে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। এইবারে আসছে টায়ার, যেহেতু এই টায়ার প্রসঙ্গটা উঠলো, আমরা কিন্তু আমাদের গাড়িতে ইয়োকোহামা জিওল্যান্ডারের টায়ার ইউজ করি। কারণ প্রত্যেকবারই আমরা যখন আমাদের গাড়ি আপগ্রেড করি, আমরা ফার্স্ট যেটা আমাদের প্রায়োরিটি থাকে যে টায়ারটাকে আপগ্রেড করার, সেটা এইবারও করেছি ইন্ডো রেডিয়াল টায়ার থেকে। আর যে টায়ারটা আমি এখন বর্তমানে আমাদের স্করপিও এর জন্য ইউজ করছি সেটা হচ্ছে ইয়োকোহামা জিওল্যান্ডার 80 অল টেরেন টায়ার। এটার যদি উইথ বলতে হয় 255 বাই 65 আর 18 ইঞ্চি টায়ার আমাদের স্করপিও এনে লাগে। তো এই হচ্ছে টায়ারের স্পেসিফিকেশন। আর এই টায়ার লাগিয়ে আমি যে কমফোর্ট পেয়েছি, এরকম রাফ টেরেন বলুন বা এরকম বরফে চালানো, সেখানে আমাকে স্নো চেন ব্যবহারই করতে হয়নি। আমি একটা জায়গাও ফিল করিনি যে আমার গাড়ির টায়ার স্কিড করছে। তো দুর্দান্ত টায়ার। যদি আপনারা মনে করেন যে আপনাদের গাড়িতে ইয়োকোহামা লাগাবেন, চোখ বন্ধ করে লাগান, কারণ ইয়োকোহামার ওয়ারেন্টি গ্যারেন্টি এতটাই মানে রিল্যাক্সিং, যে কোনো সময় যদি টায়ার রিলেটেড কিছু সমস্যা হয় ওরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেয়। তো এটা খুব ভালো। এর আগে আমাদের যে ব্রেজা ছিল, ব্রেজাতেও কিন্তু ইয়োকোহামার হ্যাঁ ব্রেজাতে তো একটু সাইড ওয়াল আমার ক্র্যাক হয়ে গেছিল, আমি নিয়ে গেছিলাম, ওনার সাইড ওয়ালটা দেখে সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট ভ্যালু বলে দিল আর রিপ্লেসমেন্ট করে আমাকে নতুন টায়ার দিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যদি 4x2 গাড়ি নিয়ে যান, আপনারা যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু সাথে বরফের সময় স্নো চেন অবশ্যই লাগবে। আর এই প্রসঙ্গে একটা বলে দিই যে বরফ কোন সময় দেখতে পাওয়া যাবে। জেনারেলি বরফ ডিসেম্বর থেকে এই এপ্রিল বা মার্চ অবধি দেখা যায়, কিন্তু এই বছর স্পেশালি বরফ অনেক লেটে পড়েছে। তো যার জন্য এই বছর তো সবাই বলছে মেতে গিয়েও হয়তো বরফ দেখতে পারবে। তো এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, কিন্তু জেনারেলি যদি মার্চের টাইমে বা এপ্রিলে যদি যাওয়া যায় তখন কিন্তু বরফ দেখতে পাওয়া যাবে। ডিসেম্বরে একটু হালকা হালকা পড়ে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি তো প্রচুর বরফ। তাহলে বেস্ট টাইম কবে যাওয়ার জন্য? যদি স্নো এর দিকতে যদি কেউ যেতে চায় তাহলে আমি বলবো ডিসেম্বরের এন্ড থেকে এপ্রিলের ফার্স্টের দিক পর্যন্ত। আর যদি স্নো ছাড়া তো যে কোনো সময় যাওয়া যাবে। যে কোনো সময় যাওয়ার থেকেও মেইন টেনশন হচ্ছে অবশ্যই জুন জুলাইটা, জুন জুলাই আগস্ট মনসুনটা, এই মনসুন পিরিয়ডটা অ্যাভয়েড করবেন। কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন, ওখানে কিন্তু ল্যান্ডস্লাইড তো দিনের বানায় তো 14 বার হয়েই চলেছে। প্রচুর ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল, ওখানে যাওয়ার আগে একটু ওয়েদার ফোরকাস্ট দেখে যেতে হবে। শুধু মনসুনটাকে রেখে আপনারা সারা বছর যেতে। আচ্ছা, গাড়ি চালানোর বিষয় নিয়ে যদি অনেকেই আমাকে বলেছে যে কিভাবে রাস্তায় মানে পাহাড়ি রোডে কিভাবে গাড়ি চালাবো। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর এমন বিশেষ কিছু নেই যে একটা আহামরিকে এমন কিছু ব্যাপার কিচ্ছু না, মাথা ঠান্ডা রেখে গাড়ি চলতে হবে। পাহাড়ি রাস্তায় যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, যেহেতু রাস্তার উইথ অনেক ছোট থাকে, সেক্ষেত্রে নিজের লেন ছাড়া
মানে নিজের লেন চেঞ্জ করা যাবে না। আপনার মনে হচ্ছে আমি একটা কার্ভে আছি, সামনে দেখতে পেলে তো ভালো, কিন্তু চেষ্টা করবেন যদি কার্ভে মানে ব্লাইন্ড স্পট থাকে সেখানে কিন্তু নিজের লেনেই গাড়ি চালানোর চেষ্টা করতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় কিন্তু হুটহাট করে যে কেউ ঢুকে যেতে পারে। তো সবাই পাহাড়ি ড্রাইভাররা দেখবেন সব সময় চেষ্টা করে যে কোনো কার্ভে ওরা নিজের লেনটাকে কিন্তু ছাড়ে না। আমি একটা দেখেছি ওরা নিজের লেনটাকে ঠিক করে গাড়ি চালায়, তো নিজের লেনে গাড়ি চালাবে। লাচেন তো এখন ক্লোজ আছে, লাচেন দিকটা আমরা যদি ছেড়ে লাচুং এর কথা বলি, লাচুং এর রাস্তাও ভীষণ ভালো, পিচের রাস্তা। চুংথাং এর ওই জায়গাটাতে একটুখানি মানে ল্যান্ডস্লাইড প্রোন বলে ওই জায়গাটা একটু খারাপ হয়ে আছে, কিন্তু বাকি লাচুং এর যে বিয়ংথাং যেতে বলুন বা 0 পয়েন্ট মাউন্ট কাটাও, সেখানে রাস্তা খুবই ভালো। আর লাচেন যখন ওপেন হবে, খুব তাড়াতাড়ি যেন ওপেন হয়ে যায় এটাই প্রে করছি। সেখানে গুরুদম্মার যেতে যেই একটা প্যাচ আছে, সেটাও বলে দিচ্ছি। ওই যেটা বলতে বলতে বলছিলাম, আরো একটা বিষয় মাথায় রাখবেন, পাহাড়ে যখন ড্রাইভ করবেন, পাহাড়ের রাস্তা থেকে যখন গাড়ি নামবে এইভাবে, তখন কিন্তু চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেকিং করা। ইঞ্জিন ব্রেকিং বলতে গেলে চেষ্টা করবেন ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে যাওয়ার দরকার নেই, ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারে রাখার চেষ্টা করবেন। দেখবেন যখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে রাখবেন তখন গাড়ি মানে একটা ঝটকা দিচ্ছে, ওটাকেই ইঞ্জিন ব্রেকিং বলে। ব্রেকে কিন্তু কন্টিনিউয়াস পায়ে চেপে রাখবেন না, তো সেক্ষেত্রে কিন্তু ব্রেক প্যাড গরম হয়ে যেতে পারে, এবং বেশি যদি ব্রেক প্যাড গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ব্রেক ফেলেরও সম্ভাবনা থাকে। পাহাড় যদিও ঠান্ডা থাকে, পাহাড়ে যখন ইনক্লাইনে উঠবেন বা নামবেন কোনো সময় কিন্তু এসিটা চালাবেন না। এসিটা চালালে কিন্তু যে টর্কটা ওটা কিন্তু কমে যায়, মানে সেই গাড়ি যে পাওয়ারটা দরকার পড়ে উঠতে গেলে বা নামতে গেলে সেটা কিন্তু অনেকটা বিঘ্নিত হয়। তো চেষ্টা করবেন এসিটা না চালানো। আর যেটা বললাম, প্রয়োজন হবে না, পাহাড়ি হাওয়া খেতে খেতে মজা করতে করতে যাওয়া যাবে না। আর ওই রাস্তাটা বলে দাও যেটা লাচেন থেকে গুরুদম্মার যাচ্ছে। লাচেন থেকে গুরুদম্মার যেতে গেলে একটা 6 কিলোমিটার রাস্তা দুর্দান্ত, যে রাস্তা মানে মনে হবে যে জীবনে একটা অ্যাডভেঞ্চার করে এলাম। দুর্দান্ত মানে কি, রিস্কি ভীষণ, এরকম একটা রাস্তা। মানে সেই রাস্তা তো না, পুরোটাই নুড়ি কাকড় পাথর দিয়ে ভরা। সেই 6 কিলোমিটার গেলে মনে হবে যে আমি জীবনে কোনো একটা রোডে ড্রাইভ করে এলাম। সেই রাস্তায় নিজের নার্ভকে শান্ত রাখবেন, যেভাবে বললাম ঠান্ডা ভাবে গাড়ি চালাবেন, মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন, লোকালদের সাথে কোনো তর্কে জড়াবেন না। সবার সাথে আপনার আননোন, মানে আপনি যেহেতু অন্য স্টেটের গাড়ি চালাচ্ছেন, হাসি মুখে গাড়ি চালাবেন। ওরা যদি যেতে চায়, ওরা যদি উড়েও যেতে চায় উড়ে চলে যেতে বলবেন, কোনো দরকার নেই কারোর সাথে কোনো মানে কোনো এক্সট্রা কথা, শুধু মুখে হাসি রেখে আস্তে আস্তে আপনি আপনার কাজটা করতে থাকবেন। একটু চেষ্টা করবেন পাহাড়ে যখন যাবেন গাড়ির টায়ারের কন্ডিশনটা যেন ভালো হয়, ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। ঠিক আছে, তো এবার আমরা মুভ করি আমাদের হোটেল সেই বিষয় নিয়ে। আমরা শিলিগুড়িতে কুসুম হোমস্টেতে আমরা ছিলাম, বেশ ভালো। আর 2000 টাকা আমাদের রুমের ট্যারিফ ছিল, আর খাওয়া দাওয়া আমরা ডিনার করেছি, আর ব্রেকফাস্ট ওখানে কমপ্লিমেন্টারি ছিল। এই ছিল আমাদের শিলিগুড়িতে। না, এটা বলে দাও, অনেকে কুসুম হোমস্টে হয়তো আমাদের ব্লগ দেখে বুকিং করে, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি ওনাদের কিন্তু নিজস্ব কোনো পার্কিং নেই, রোডের উপরে পার্কিং করা হয়। কিন্তু যেহেতু ডিফেন্স এরিয়া, কুসুম হোমস্টের যে ম্যাডাম রয়েছে তার হাজবেন্ডও ডিফেন্সেই রয়েছেন, কিন্তু ওখানে খুব সেফ। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বলে দিচ্ছি ওটা কিন্তু ওনারা যে সার্ভিস রোডটা রয়েছে, সার্ভিস রোডের উপরেই যেহেতু ওনাদের বাড়ি, আর ওই ওপেন রোডের উপরেই কিন্তু পার্কিং। সো এটা আমি কিন্তু বারবার ব্লগে বলে দিচ্ছি। তো এইটা নিয়ে অনেকের হয়তো কনফিউশন হয়, গিয়ে হয়তো আমাদের কমেন্ট করে, দাদা আপনার তো ব্লগে দেখলাম পার্কিং আছে বা কিছু, পার্কিং কিন্তু আমরা রাস্তাতেই রাখি, তো এটা কিন্তু মাথায় রেখে বুকিং করবে একদম। আর তারপরে আমরা মঙ্গানে স্টে করেছিলাম একদিন, লাচুং এ 2 দিন, লাচেনে 3 নাইটস, আর এই সমস্ত কিছু প্লাস গ্যাংটকে একদিন, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারাই কিন্তু আমাদের হোটেল ঠিক করে দিয়েছিল। তো মোটামুটি ওই মঙ্গান, লাচুং আর লাচেন আমাদের পার হেড পড়েছিল 1600 টাকা করে, ইনক্লুডিং থাকা আর খাওয়া পার হেড। সোহানেরও তাই, যেহেতু এখন বড় হয়ে গেছে। লাঞ্চটা না, হ্যাঁ, এক্ষেত্রে লাঞ্চ ইনক্লুডিং না, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে আর রুম নিয়ে পার হেড 1600 টাকা। এটা ছিল মঙ্গন, লাচুং আর লাচেন। আর গ্যাংটকের ক্ষেত্রে ছিল এটা পার হেড 1400 টাকা, 1400 ছিল। এখানেও শুধুমাত্র ডিনার আর ব্রেকফাস্ট এই দুটোই ইনক্লুড। আর আমরা যে সমস্ত হোটেলগুলো নিয়েছিলাম তা সেই কটা সব কটা হোটেলেই
খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা ছিল, কারণ আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে পার্কিং থাকতে হবে বেশ ভালো। গাড়ি যেন তো ঠিকঠাক সৌভিক ভাবে আমাদের এটা খুব ভালোভাবে ব্যবস্থা করে দিয়েছে। পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা যখনই পাহাড়ে যাই তখনই কিন্তু সৌভিক আমাদের মানে নিরাশ করে না, খুব সুন্দর সুন্দর হোটেল দিয়েও খুব ভালোভাবে সার্ভিস দেয়। আর খুব এবং বলে দেয়, যেমন এইবারই আমাদের বলে দিয়েছে যে দাদা আমি প্রথম দিন বলেছিলাম যে প্রথম দিনই গুরুদম্বার চাই, ও বলেছিল না যে একটু বডিটাকে ক্লামাটাইজ করে নাও। তো আমরা তার জন্য ফার্স্ট দিন লাচেনে না গিয়ে লাচুঙে ছিলাম। তো প্রথম 2 রাত্রি আমরা লাচুঙে গিয়ে বডিটাকে বেশ ক্লামাটাইজ করে নিয়ে তারপর আমরা লাচুঙে গিয়ে গুরুদম্বার জয় করে এসেছি। একদম। তো এটা আমাদের খুব ভালো একটা আইডিয়া দিয়েছিল। 17,800 ফিটে উঠেছি, তো বুঝতেই পারছো অক্সিজেন লেভেল সেখানে কত কম থাকে। তো এটাই ভালোই আমাদের অভিজ্ঞতা হয়েছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে। আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, নট অনলি নর্থ সিকিম, ওরা পাহাড়ের অনেক জায়গাতেই ট্রাভেল করান, তো ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা গাড়ি নিয়ে গেছি, কেউ যদি এমনিও যেতে চান সেক্ষেত্রেও ওদেরকে বলবেন, ওনারা সেই ব্যবস্থা। আর একটা কথা বলছি, যেহেতু 17,800 এই সমস্ত অল্টিটিউডের কথা বললো, অবশ্যই গাড়িতে যেটা রাখবেন, এখন তো ক্যাম্পার ফ্রেগরেন্স বেরিয়ে গেছে, গাড়ির মধ্যে ক্যাম্পার ফ্রেগরেন্স রাখবেন। আর একটা হচ্ছে হুপ, হুপ বলে একটা দেখবেন, আমরা লিংক দিয়ে দেবো ওই ভিডিওতে। হ্যাঁ, হুপটা অবশ্যই মানে দরকার নেই কর্পূর নিয়ে যাওয়ার, ওই হুপটা নিয়ে গেলেই কিন্তু খুব ভালো জিনিস। হুপটা ইনহেল করলে হাই অল্টিটিউডে সুবিধা। এছাড়া আমরা কোকা 30 নিয়ে গেছিলাম, সেটাই আমরা তিনজনে একটু একটু করে দিনে 3বার 2বার করে আমরা খাচ্ছিলাম। অবশ্যই এটা ডক্টরের একটু কনসাল্ট নিয়ে নেবেন, হোমিওপ্যাথি ওষুধের দোকানে এটা পাওয়া যায়। কোকা 30 খুব ভালো কাজ করেছে আমাদের, কাজ করবে। আর কোকা 30 এত ভালো কাজ করেছে মানে কি। আর অক্সিজেন সিল ক্যান নিয়ে যেতে হবে, ওটা তো ম্যান্ডেটরি, ওটা ছাড়া গুরুদম্বারে যেতে দেবে না, ওটা দেখে। ওটা ম্যান্ডেটরি, ওটা না নিয়ে গেলে আর্মিরা ছাড়বেও না, তো ওইটা সাথে অবশ্যই গাড়ি। ওখানে গিয়ে খোঁজাখুঁজি থেকে নিজে নিয়ে যাওয়াটাই ভালো। এইবারে আসি খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পারমিট আর ফুয়েলিং বিষয় নিয়ে বলার জন্য। তো পারমিটের ক্ষেত্রে প্রথমেই বলি, সেটা হচ্ছে পারমিট করতে আমাদের টোটাল খরচা হয়েছে 2,500 টাকা। আমাদের 5 দিনের জন্য আমি পারমিট করেছিলাম। আর এই পারমিটটা করার ক্ষেত্রে যে সব থেকে বেশি হেল্প করেছে সে আর কেউ না, পথের সন্ধানের সৌভিক। তো আপনারা সৌভিকের সাথে পারমিট সংক্রান্ত যে কোনো বিষয়ে সাহায্য নিতে পারেন। তাছাড়াও যদি আপনারা নিজেদের গাড়ি না নিয়ে যেতে চান, ওদের নিজস্ব গাড়ি রয়েছে, সেটারও ব্যবস্থা করে ওরা নর্থ সিকিম, ইস্ট সিকিম এবং সমগ্র সিকিম ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি অনেকে আছে যে মঙ্গন অব্দি গাড়ি নিয়ে গেল, তারপরে মঙ্গন থেকে পরের ট্রিপটা ওদের গাড়িতে করবে। কেউ যদি মনে করেন যে আমার কোম্পানির নামে গাড়ি রয়েছে, বা আমার বাবার নামে গাড়ি রয়েছে, বা আমার মার নামে গাড়ি রয়েছে, কিন্তু বাবা বা মা যার নামে গাড়ি রয়েছে মানে ওনার, সে গাড়িতে নেই, সেক্ষেত্রে কিন্তু সে নর্থ সিকিমের পারমিট পাবে না। যে ওনার গাড়ির যে ওনার, তাকে গাড়ির মধ্যে থাকতে হবে। এবং পারমিট করার ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট কিন্তু ওই মানে গাড়ির ওনারকে গাড়ির ভেতরে থাকতে হবে। আর হচ্ছে গাড়ি পারমিট করার ক্ষেত্রে যেটা লাগবে হচ্ছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরসি, আর 2 কপি ফটো। 2 কপি ফটো, আরসি, ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স হলেই কিন্তু পারমিট হয়ে যায়। তাছাড়া আর কোনো পেপারস লাগে না, আধার কার্ডেরও প্রয়োজন হয় না, সিকিমে অনেকেই জানে। যদি পথের সন্ধানের মাধ্যমে যদি পারমিট করাতে না ইচ্ছে হয়, তাহলে লোকাল ডিএম অফিস রয়েছে মঙ্গানে, আপনারা ওখানে গিয়ে পারমিট কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটা দিন বেশি সময় লাগবে, কিন্তু আরামসে করা যাবে, এমন না। গাড়ির পাওয়ার মানে গাড়ির পেপারস দেখে। আর হ্যাঁ, মিনিমাম আমাদের যেটা পারমিটে লেখা ছিল, মিনিমাম 1500 সিসি না হলে গাড়ির কিন্তু পারমিট দেওয়া হয় না। সেদান, স্কুটি, এগুলো হ্যাচব্যাক গাড়ি, সেগুলোর কিন্তু পারমিট দেওয়া হয় না। হ্যাঁ, ওই গাড়িগুলো নিয়ে কিন্তু লাচেন পর্যন্ত যাওয়া যেতে পারে, বাট বিয়ন্ড দিস যদি আপনারা মাউন্ট কাটাও হোক, ইয়ামথাং ভ্যালি হোক, এই সমস্ত জায়গায় যেতে চান, সেক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলোর ক্ষেত্রে পারমিট দেওয়া হয় না। এটা কিন্তু আমরা আমাদের আগেও ব্লগেও বলেছি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল বলে, সেই ক্ষেত্রে আজকে আমি আরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে গাড়ির টোটাল ফুয়েলিং কস্ট কত পড়েছে। আমাদের গাড়ির টোটাল ফুয়েলিং, আমাদের 2200 সিসির গাড়ি, ডিজেল ইঞ্জিন, বুঝতেই পারছেন বেশ ভালো মানে ডিজেল পান করে। তো টোটাল আমাদের 18,500 টাকার মতন ডিজেল লেগেছে এই 9 দিনের ট্রিপ। তো 9 দিনে আমি 18,500 টাকার ডিজেল খরচা করেছি।
আর তার মধ্যে অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত মেমোরি আমি সাথে করে নিয়ে এসেছি। দুর্দান্ত লেগেছে, নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করার মজাটাই কিন্তু আলাদা, কি বলো? একদম। আর নর্থ সিকিমের যে সৌন্দর্য, যেটা কেউ যদি পারেন যে আর কি স্নোয়ের টাইমে, আলাদাই আলাদাই বিউটি। মানে সব ইস্ট ইস্ট সিকিমের আলাদা সৌন্দর্য, আর নর্থ সিকিম হচ্ছে মানে স্বর্গ। তো আমি আমার অবশ্যই জীবনে বলবো যে যে কটা আপনারা ঘুরে আসুন। জায়গা মনে মানে আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন যতদিন আমি বাঁচবো, তার মধ্যে কিন্তু নর্থ সিকিম মানে এক এক নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যেই থাকবে। খুব কারণ সুন্দর। এত সুন্দর জায়গা, এত মানে ভ্যারাইটি, মানে জায়গা এক একটা পদে পদে হচ্ছে আলাদা মানে প্লাস আবার প্রকৃতির এই ল্যান্ডস্লাইড, এক জায়গা থেকে পাহাড় ধসে গেছে, আমরা সেই জায়গাটাও গেছিলাম যে যেখানে আসে যে ক্লাউড বাস্ট হয়েছিল যেইখানটা, ও সেই ভিডিও শেয়ার করেছি। তো সেইখানকার যে ভয়ঙ্কর দৃশ্য, মানে হাড় হিম করা, মানে এগুলো আমরা শুনেছি, নিউজে দেখেছি, কিন্তু ঘুরতে গিয়ে এই যে চাক্ষুষ যে ফিল করা, এটার এক আলাদা রকমই। শুধু একটাই কথা বলবো, নর্থ সিকিম হচ্ছে সৌন্দর্যের মধ্যে ভয়ঙ্কর, হ্যাঁ, এত ভালো। সো আমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করি তাদের জন্য জীবনে অবশ্যই একবার নর্থ সিকিম যাওয়া চাই। আর গুরুদম্বার বলো অনুভূতি, নিজে ড্রাইভ গুরুদংমার করে যাওয়া। গুরুদংমার নিয়ে মানে যে তাদের বাইক নিয়ে বা যে তাদের যারা তাদের গাড়ি নিয়ে যায়, তাদেরকে ওখানে গেলে তাদের রিয়েল অনুভূতি দিছে। অঝরে কাঁদছে হয়তো, ভিডিওতে অনেকেই দেখায় না, কিন্তু ওই যে ফিলিংটা না বলে বোঝানো, মানে একদম বলে বোঝানো যাবে না। ওখানে গিয়েলেও মাথায় অক্সিজেন কম আসছে, নিঃশ্বাস কিন্তু নিতে প্রবলেম হচ্ছে, কিন্তু তাও মানে এক আনন্দ, মানে ওটা একটা আলাদা জগৎ, আমাদের এই জগতের সাথে তার কোনো মিল নেই। মানে মনে হচ্ছে যেন সত্যি সেখানে এক মানে ভগবানই বাস করে সেখানে। আর্মির লাস্ট চেকপোস্ট থেকে হ্যাঁ। যখন এই লাস্ট 14 কিলোমিটার ওই যে স্ট্রেচ গুরুদংমার, ও ভগবান তুমি কি বানিয়েছো, মানে ওই জায়গাটা যে কি, আর ওই যে ল্যান্ডস্কেপ, Desert। চারিদিকে বড় বড় পাহাড়, রাস্তা ফাঁকা, এইদিকে ইয়াক গুলো চলছে, হ্যাঁ। মনে হবে মানে আপনি মানে কোথায় স্বর্গতে চলে এলেন যেন, মানে স্বর্গও মানে এত সুন্দর না ওখানে, এত ভালো আর মানে পুরো জোন আউট হয়ে যাওয়ার মতো অবস্থা, ওই রাস্তা দিয়ে গিয়ে যখন ফাইনালি ওই লেকের সামনে দাঁড়ানো, মানে যেরকম হয় না আমরা ভগবানের কাছে গিয়ে একদম পুরো বাকরুদ্ধ হয়ে যায়, কিছু বলার ভাষা থাকে না, ঠিক ওই জায়গাটা তাই, মানে ভাবা যায়। ভাবা যায় না। আচ্ছা, এত তো ভালো বলছো নর্থ সিকিমের, কিছু খারাপের যেগুলো এক্সপিরিয়েন্স করেছে সেগুলোও বলবো তো, এটা কিছু তুমিই খারাপ বলো। অবশ্যই জানতে হবে আপনার। এত ভালোর মধ্যেও তো কিছু খারাপ আছে নর্থ সিকিমে, যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি। কোনো বাড়িয়ে চাড়িয়ে বলার কোনো আমাদের সেই টেন্ডেন্সিও নেই, বা আমাদের সেই মানসিকতাও নেই যে আমরা কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে বলবো, কিন্তু আমরা যেগুলো আমাদের খারাপ লেগেছে সেগুলো অবশ্যই আপনাদের জানা উচিত। ওখানকার লোকাল যে ড্রাইভার গুলো রয়েছে তাদের ব্যবহার কিন্তু একদম ভালো না। কারণ সিকিমের বেশিরভাগই দেখবেন ব্লগিং যারা করে বা সবাই বলবে নর্থ সিকিমের ড্রাইভার গুলোর মধ্যে হচ্ছে এক তো পেশেন্সের অভাব, প্রচন্ড তাড়াহুড়া করে কোথাও গেলে। আর এইবারে গিয়ে যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, যখন আমরা কোনো বরফের জায়গায় গিয়ে যাচ্ছিলাম, অল্প স্বল্প বরফ, তারপরে হয়তো যাওয়া যাবে, ওনারা কি করে ড্রাইভারদের মধ্যে ইউনিটিটা এরকম, একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, এবার যারা গাড়ির ভেতরে থাকবে তাদের সবাইকে বলবে যান এবার গিয়ে আপনারা বরফ খেলুন, মানে বাচ্চাদের বরফ খেলতে যেমন ছেড়ে দেয় ওরকম বরফ খেলতে ছেড়ে দেবে, ওখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে করিয়ে দেবে, করিয়ে আবার একটুখানি সময় টময় কাটিয়ে আবার নিয়ে চলে আসবে। মানে যতটা ডিজেল কম পোড়ানো যায়, এটাই হচ্ছে তাদের মতলব। জায়গাটা সেই পয়েন্ট অবধি যাবে না, অনেক ক্ষেত্রেই যাওয়া যায় কিন্তু ওনারা সেই রিস্ক নিয়ে যেতে চায় না। তারপরে যদি অন্য স্টেটের গাড়ি দেখে, হ্যাঁ ও বাবা, কাহা সে পারমিট মিলা, ক্যাসে পারমিট মিলা, এই ধরনের কোশ্চেন করবে। তো মনে হবে তারাই যেন একদম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের একদম মেন হোদ্দা মানে কর্তা এরাই। তো তখন খুব খারাপও লাগে, কিন্তু কোনো জায়গা তো নেই যে যেখানে বলা আছে যে নিজের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে যাওয়া যাবে না, এগুলো তারাই হয়তো ক্রিয়েট করে যে যেতে দেয় না। তখন খুবই খারাপ লাগে যখন বলে যে কাহা সে মিলা, ক্যাসে মিলা, তখন মনে হয় যে তুমি কে হে ভাই যে তোমাকে এই ধরনের আমাকে উত্তর দিতে হবে। কিন্তু হ্যাঁ, তখন মাথা ঠান্ডা রাখতেই হবে, কিছু করার নেই, অন্য স্টেটে গাড়ি চালাতে গেছে, মাথা ঠান্ডা করে বলবেন যে আপনি কিভাবে পেয়েছেন। আরে এক্ষেত্রে একটা কথা আমরা অ্যাড করতে চাই, আমাদের গাড়ির ভিডিও নিয়ে মাউন্ট কাটাওতে আমরা যখন গেছিলাম তখন ওখানকারই একজন লোকাল ড্রাইভার আমাদের গাড়ির ভিডিও করেছেন, করে ওনাদের
আমাদের নেপালি ল্যাঙ্গুয়েজে বা ভুটানি ভাষায় লোকাল ল্যাঙ্গুয়েজে আর কি একটা ভিডিও করে ছেড়েছে যে এই যে 4x4 ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এই গাড়ির নাম্বার, এরা মানে রেস্ট্রিক্টেড এরিয়া পার করে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা ক্ল্যারিফাই করতে চাই, আমাদের ভিডিওতেও রয়েছে, আমরা কখনোই রেস্ট্রিক্টেড এরিয়া আমরা পার করিনি। যেখানে আমাদের মাউন্ট কাটাওতে যেই জায়গা পর্যন্ত ওয়াটারফলটা রয়েছে আমরা সেই জায়গাটাই গেছি, তার ওপরেও যাওয়া যায়, তার ওপরেও একটা রাউন্ড গিয়ে ওখানে আর্মি চেকপোস্ট আছে, সেখান থেকে ঘুরিয়ে আসা হয়। তো আমরা সেই আর্মি চেকপোস্ট অব্দিও যাইনি, কিন্তু তারও অনেক আগে থেকে ঝর্ণার ওয়াটারফলের ওখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে এনেছি, কিন্তু সেটাকে মানে এইভাবে রিপ্রেজেন্ট করে সেটাকে ফেসবুকে ছাড়া হয়েছে, আমরাও দেখেছি সেই ভিডিওটা। বাট আর ঠিক আছে, আসলে আমরা যাবো নাটা কারণ, যাবো নাটা কেন, এক হচ্ছে সিকিমের ড্রাইভার গুলো যার গাড়ির কন্ডিশন, টায়ার গুলো পুরো মনে হবে ওখানে আয়না হয়ে গেছে, একদম লেপে পুছে গেছে, টায়ার গুলোর অবস্থা এতটাই খারাপ, টায়ার বরফে গেলেই ওদের টায়ার গুলো ঘষছে। আমরা যাবো নাটা কেন, আমাদের গাড়িতে যখন সেই পাওয়ারটা রয়েছে 4x4 লাগিয়ে, স্নো মোড লাগিয়ে আরামসে যখন উঠতে পারছি, তখন আমরা কেন যাবো না? আমরা গেলে, কারণ আমাদের দেখে ওনাদের যে টুরিস্ট গুলো বলবে যে ওই গাড়িটা গেল, আপনি কেন যেতে পারছেন, তখন হয়তো ওদের খারাপ লেগেছে। হ্যাঁ, ওদেরও তখন টুরিস্টদেরকে নিয়ে যেতে হবে, তার জন্য ওরা এইরকম। তো সেক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম, আমাদের গাড়িতে যেহেতু পাওয়ার রয়েছে আমরা অবশ্যই যাব। ওরা কি বলছে বলতে দিক, ওরা যা ভিডিও করছে করুক। তো সিকিমের সবকিছু ভালো, সিকিমের ড্রাইভারদের ব্যবহার ভালো না, এইটা কিন্তু আমি আগের থেকে বলেছি। যদি কোনো সিকিমের ড্রাইভার আমাদের ভিডিও দেখে থাকেন, আপনারা কিছু কিছু জিনিস চেঞ্জ করুন। আমরা আসি অন্য স্টেট থেকে, সেই হিসাবে কিন্তু, কারণ আপনারা কিন্তু ট্যুরিজমের উপরই চলছেন, আপনারা কিন্তু অন্যান্য স্টেটের লোকেদের মানে অর্থের উপরেই চলছেন। তো আপনারা এমন কিছু ব্যবহার খারাপ করবেন না যেখানে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। তো আপনারা যদি কেউ দেখে থাকেন, আর আপনারা অবশ্যই আপনাদের গাড়িগুলোকে একটু মেনটেন করুন, আর একটা জায়গায় ঘিরে দাঁড় করিয়ে থাকবেন না। যাদের গাড়িতে মানে ক্যাপাসিটি আছে তাদেরকে আগে যেতে দিন, তাদেরকে আগে একটু ঘুরতে দিন, কারণ তারা অনেক দূর থেকে আসে, তারা জিনিসটা দেখতে আসে। আপনারা তো সারা বছরই দেখেন, তারা তো সারা বছর আসবে না, তারা হয়তো বছরে একবার বা বছরে একবার কি, হয়তো অনেকে লাইফে হয়তো একবারই যাবে। তো সেই এক্সপেরিয়েন্সটা তাকে করতে দিন, প্লিজ আটকাবেন না। ওখানে রীতিমতন আর্মি চেকপোস্ট রয়েছে, আর্মিদের ছেড়ে দিন আর্মিদের কাজটা করার জন্য। তো কাগজটা ওনারাই চেক করুন, আর যাবতীয় যা কথা বলার তাদের উপরই ছেড়ে দিন। হ্যাঁ, অবশ্যই খারাপ জিনিসটা দেখছেন যখন, খারাপ জিনিসটাও বলবেন। আরো একটা কথা বলি, বিহারের ওই গাড়িটা বলে, হ্যাঁ অবশ্যই, অনেক যখন কথা উঠছে তখন বলেই দাও। অনেক বাইরের মানে বিহারের রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, ওই সমস্ত ড্রাইভাররা যারা আসে অনেকে খালি গায়ে উঠে ব্যাস নাচানাচি করে, ওগুলোদের অবশ্যই বলুন। আরো একটা বিষয় যেটা হচ্ছে টয়লেট, সিকিমে কিন্তু বাইরে টয়লেট করলে ড্রাইভাররা তো যাচ্ছে তাই ভাবে বলবে, কিন্তু আরো একটা সব থেকে সিকিমের মাইনাস পয়েন্ট হচ্ছে টয়লেটের একদম নেই। রাস্তায় একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে, কিন্তু মাঝে যে কোনো টয়লেট থাকবে, তার কোনো টয়লেটের কোনো সুব্যবস্থা নেই। ছেলেদের তো যাই হোক, মহিলাদের তো খুবই কষ্ট হয়। তো আমি বলবো যে ওই জন্য আমিও আমাদের ভিডিওতে না যেই জায়গায় বলেছি যে এখানে আমরা স্টপ নিয়েছি, তো আপনারা যদি ওই রাস্তা দিয়ে যান তো ওখানে স্টপ নিয়ে অবশ্যই মানে একটা বায়ো ব্রেক নিয়ে তারপরে আর কি এগোবে, না হলে প্রচন্ড। আর সিকিমে কিন্তু যে কোনো জায়গায় টয়লেট করতে গেলে 10 টাকা লাগে, সে লাগুক, কিন্তু টয়লেটটা তো থাকুক, টয়লেটের সংখ্যা এত কম। আর যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে, কোনো পুরুষ মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে বা কোনো একটা জঙ্গলে দাঁড়িয়ে যদি টয়লেট করে, সেক্ষেত্রে তো সিকিমের ড্রাইভাররা যে যা শুরু করে, মনে হবে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড তারা মানে কি ক্ষতি করে ফেললো। আপনারা একটা টয়লেটের দিকে দেখুন। আর জলের বোতলটা বলে দাও, জলের বোতল মনে হয়, জলের বোতল যখনই আপনারা মাঙ্গান ছাড়বেন তখনই জলের বোতল ছেড়ে আসবেন, যে কোনো প্লাস্টিক বোতল, সেটা 5 লিটার হোক, সেটা 2 লিটার হোক, সেটা 1 লিটার হোক বা 500 ml, সেটা রেখে আসবেন। চেষ্টা করবেন বাড়ি থেকে স্টিলের বোতলগুলো নিয়ে আসা, তাতে জলও অনেকক্ষণ গরম থাকবে। আর প্লাস্টিকের বটল ইউজ করলে ওই যেটা আমাদের মানে কি, যেগুলো আমরা আর কি বাড়িতে জল খাওয়ার জন্য যেগুলো ব্যবহার করি, সেই জলের বোতল। কিন্তু কোল্ড ড্রিঙ্কস, পেপসি, ফ্যান্টা এগুলো সবকিছু নিয়ে যেতে পারবেন। আমি এটা বলেছিলাম যে আমি 500 ml এর জল নিয়ে যেতে পারবো না, কিন্তু 500 ml এর পেপসি নিয়ে যেতে পারবো। বলছে হ্যাঁ নিয়ে যেতে পারবো। খাওয়ার পর তো ওই বোতলটা ফেলবো, বলে ওটা রিসাইকেল হয়ে যায়। ঠিক আছে, আমি বুঝলাম আপনারা যতটা বোঝালেন।
তো আপনারা কোল্ড ড্রিঙ্কস, ফ্যান্টা, চিপস এগুলো নিয়ে যেতে পারেন, ওগুলোতে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস বলতে চাই, নর্থ সিকিম খুবই সুন্দর, ভীষণ সুন্দর। কিন্তু আমরা এত জায়গাতে ঘুরেছি, অরুণাচলও ঘুরে এসেছি, ইস্টেও ঘুরে এসেছি, সিকিমে ঘুরতে গেলে একটুখানি মানে বিহেভিয়ার গত একটুখানি সমস্যা আমরা পাই। হ্যাঁ, ড্রাইভারদের। হোটেলিয়াররা ভীষণ ভালো, তারা খুব হেল্পফুল, কিন্তু ড্রাইভারদের একটা ব্যাপার রয়েছে। ড্রাইভারদের একটা ওখানে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের জন্যই কিন্তু আজকে রাজ্য আমাদের ঘুরে দাঁড়িয়েছে। তো হ্যাঁ। সিকিমকেও বলবো এই সিন্ডিকেট রাজ বন্ধ করুন, সবাই যেন সুষ্ঠুভাবে, এটা আমাদের দেশ, এটা ভারতবর্ষ, কারণ কিন্তু একার নয় সিকিম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আপনারা লোকাল, আপনাদের প্রায়োরিটি বেশি, কিন্তু সিন্ডিকেট রাজ করলে কিন্তু আমাদের রাজ্যের মতন অবস্থাই হবে। আমরাও কিন্তু একদিন ঘুরিয়ে দিয়েছি। তো আপনাদের মাথায় রাখবেন, সিন্ডিকেট রাজ করলে কিন্তু ট্যুরিজম ডেভেলপ হয় না, যেটা কিন্তু ট্যুরিজম আজকে সেই কোথায় চলে গেছে, স্পিতি, মানালি, ওখানেও সিন্ডিকেট রয়েছে। কিন্তু একটু মাথায় রাখবেন, আমরা ঘুরতে আসি ভালো এক্সপিরিয়েন্স নিতে আসি। বাকি সবাই ঘুরে আসুন নর্থ সিকিম সুন্দরভাবে। এখন লাচুং ওপেন রয়েছে, লাচুং সুন্দরভাবে এক্সপ্লোর করুন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা তোমার স্করপিওনের মাইলেজ কেমন পাচ্ছ? তো আমি আমার গাড়ির যদি স্পেসিফিক মাইলেজ বলে থাকি, 12 থেকে 14 হাইওয়েতে পাই, আর সিটিতে এই 11-12-র মধ্যে। সিটিতেও কিন্তু 2 অঙ্কের নিচে নামে না, 11-12, আর হাইওয়েতে সেটা 14 মতন গিয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে মাইলেজ। আর কমফোর্ট তো স্করপিওনের কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না। আমি দীর্ঘ 17 ঘন্টা চালিয়ে গ্যাংটক থেকে কলকাতা ফিরেছি, আমাদের কিন্তু সেই অংশে কোনো টায়ার্ডনেস ছিল না। হ্যাঁ, রাত্রেবেলা গাড়ি চালাতে আমার একটু ভালো লাগে না, কিন্তু এইবারে রাত্রেবেলা যে লাইট গুলো আমি লাগিয়েছি, সেক্ষেত্রে রাত্রেবেলাতেও আমার অসুবিধা হয়নি। তো খুব ভালো, আশা করি সমস্ত তথ্য আর ডিটেলস দিয়ে আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি। যদি আপনারা আগামী দিন সিকিমে যান, তাহলে হয়তো এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। এ ব্যতীত যদি আপনাদের আরো কিছু কমেন্ট মানে জানার কিছু থাকে, কমেন্ট বক্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আমরা উত্তর দেবো। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামের আইডি আমাদের প্রত্যেক কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। আপনি চাইলে আমার সাথে কথা বলতে হলে হোক, অর্পিতার সাথে কথা বলতে হোক, ইভেন আমাদের বেটার লিভিং এরও রয়েছে, আপনারা ফলো করতে পারেন ইনস্টাগ্রাম পেজটাকে, এবং সরাসরি আপনি আমাদের সাথে ওখানে ডিএম করে চ্যাট করতে পারেন। একদমই তাই। তাহলে এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। অনেক কিছু গল্প হলো, আড্ডা হলো আমাদের নর্থ সিকিম নিয়ে। আর এরপরে এখন নর্মাল চলছে, সোহান অলরেডি আজকে স্কুলে চলে গেছে, আর আমাদের লাইফস্টাইল ভিডিওগুলো এর পরপর আসতে থাকবে। আর খুব তাড়াতাড়ি আবার যখন সামার ভ্যাকেশন পড়বে, তখন আমরা আবার কোথাও ঘুরতে যাবো, তার ভিডিও আসবে একদম। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর পরবর্তী একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, যদিও এগুলো আমাদের লাইফস্টাইলের উপরে, কারণ এতটা ঘুরে এসেছি, আবার ঘোরা এখনই সম্ভব না, আবার কিছু মাস পর ঘুরতে যাব, তখন আবার ট্রাভেল সিরিজ আসবে। তো এখন যেমন আমাদের সাথে এতদিন থেকেছেন, এইভাবেই সাপোর্ট দিয়ে আসবেন। তো আজকের ভিডিওটা এইটুকুনি রইলো, তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। বাই।